এই, তুই আমাকে বিয়ে করেছিস কেন? আজ বাসর রাত, তবু একটা পাপ্পিও দিস না। মুখ অন্যদিকে ঘুরিয়ে রেখেছিস। কোথায় ভেবেছিলাম বর এই করবে সেই করবে, শাকচুন্নি বান্ধবীদের কথার সাথে তো কোনো মিলেই দেখতে পাচ্ছি না। ধুর। বাসর রাতে নতুন বউয়ের মুখে তুই নামক ডাকটা শুনে খানিকটা অবাক হলাম। কি হলো, কিছু বলছিস না কেন? বিয়ে কেন করেছিস? কিছু করবি না? না করলে ফল কাটে ছুরি গলায় চালিয়ে দিব। এই, তুই ভয় পাচ্ছিস কেন? ছুরি তো চালাবো আমার গলায়, আর ফাঁসি হবে তোর। সরি, তুই করে বলে ফেললাম। আচ্ছা বাদ দেন ওইসব, তাকান আমার দিকে। আমার বুকের ঠিক বাম পাশটায় একটা ছোট্ট তিল আছে। বুকের বাম পাশে তিল থাকলে নাকি বর অনেক রোমান্টিক হয়। পিচ্ছি বউয়ের মুখে এসব কথা শুনে বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগলাম, মানে কি বলছেন এসব? আরে এসব কি বলতে হয়? চুপচাপ ঘুমান, নইলে নিচে শুতে হবে। বয়স 15 হবে কিনা সন্দেহ আছে, কথা বলে কি এক একটা। হায় আল্লাহ, কি বলেন আপনি? হায় আল্লাহ, কি বলেন? আপনি না আমার স্বামী। ভাবি বলেছে স্বামীর কাছে সব বলতে হয়। আচ্ছা, আরো কোথায় কি আছে বলবো কি? জানেন, আমার না নাভির কাছে। আল্লাহ বাঁচাও আমাকে, মেয়েটা তো দেখছি আমাকে পাগল বানিয়ে ছাড়বে। এই পিচ্ছি, চুপ করবে তুমি? শুনেছি বাসর ঘরে নাকি এই হয় সেই হয় স্বামী স্ত্রী মাঝে। আপনি তো দেখছি কিছুই করছেন না, একটা কিসও তো করতে পারে। ছাই রোমান্টিক আপনি। আচ্ছা জড়িয়ে নিতে তো পারেন, তা না করে মাঝখানে কোলবালিশ দিয়ে রাখছেন। ধ্যাৎ। কার কাছে শুনেছ? হ্যাঁ, কেন, ভাবির কাছে। আর কি শুনেছ? ভাবি বলেছে স্বামী যেমন যেমন করতে বলে তেমনই করতে। ও আচ্ছা, খুব ভালো তোমার ভাবিটা। এখন তুমি গিয়ে ঘুমিয়ে যাও। তোমার ভাবি বলেছে না স্বামী যা বলেছে তাই করতে? শো, তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। তাহলে ঘুমাবো? বাসর রাতে নাকি ঘুমাই না। তুমি কি আমাকে ড্রপ দিচ্ছ? আচ্ছা কোলবালিশটা সরাও, মাঝখানে ইন্ডিয়া আর পাকিস্তান করে রাখছো। ধ্যাৎ। এই পিচ্ছি, চুপ করবি? আমার জীবনটাকে নরক বানাতে এসেছে। ঘুমা বলছি। বাসর রাতে কত কি করে শুনেছি স্বামী স্ত্রী, আর আমাকে ঘুমাতে বলছো? আচ্ছা, একটা আইডিয়া শুনবেন আপনি? আবার আইডিয়া? আচ্ছা বল, কি বলবি? বাসর রাতে কি কি করে আপনি বলেন, আমি সব করব। আইডিয়াটা চমৎকার না? এই, কতবার বলবো তোকে আমি তোকে স্ত্রী হিসেবে মানি না, তারপরও তো প্যাচ প্যাচ করছিস কেন? হ্যাঁ, আপনি না মানলে কি হবে, আমি আপনাকে মনে প্রাণে স্বামী হিসেবে মানি। বাঙালি মেয়েদের একবারই বিয়ে হয়। যখনই আল্লাহ তাআলার কালাম পড়ে 3 কবুল বলেছি, তখন থেকেই আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করেছি। শুধু ইহকালে নয়, পরকালেও আপনাকে স্বামী হিসেবেই আল্লাহর কাছে চাইবো। আচ্ছা এখন তুমি ঘুমোবে নাকি নিচে নামিয়ে দেব? যত সব, জীবনটাকে শেষ করে দিয়েছে। বিয়ে নিয়ে কত স্বপ্ন ছিল, ছিল বাসর রাত নিয়ে কত পরিকল্পনা, কিন্তু কপালে যে একটা বাচ্চা মেয়েকে বিয়ে করতে হবে তা আমি কখনো জানতাম না। আচ্ছা, একটা পাপ্পি দিই আপনাকে। এই বলে মুখের কাছে মুখ নিয়ে ঠোঁটের সাথে ঠোঁটটাকে মিলিয়ে দিল। আমার চোখ জোড়া বন্ধ হয়ে গেল। পিচ্চির নাকের গরম শ্বাস জানান দিচ্ছে পিচ্চিটা কত কাছে চলে এসেছে আমার। আমি ধাক্কা দিয়ে সরিয়ে ঠাস ঠাস করে কয়েকটা চড় বসিয়ে দিলাম। এই মেয়ে বাসরাতে শখ জেগেছে, নাক টিপ দিলে দুধ বেরোয় আসবে, সে কিনা বাসর রাত নিয়ে লাফালাফি করছে। যত সব, হিটলারটা আমার জীবনটাকে যেভাবে নষ্ট করে দেবে তা আমি কখনো ভাবিনি। আপনি ভুল বলছেন, নাকে চাপ দিলে দুধ বের হয় না। নাকে টিপ দিলে, থাক বলবো, পচা বের হয়। দুধ, দুধ তো বের হয় না। আল্লাহ, কোথায় রেখেছ ভাই? এই টেবিল মেয়ে, চুপ করবি? পিচ্ছি হয়ে এত কথা বলতে হয় না। সত্যি বললে ডেভিল হয়ে যায়, আর আমি পিচ্ছি না। আমার বয়স 14 বছর 3 মাস 17 দিন। মনে মনে ভাবছি মেয়েটাকে মারা বোধহয় ঠিক হয়নি, কিন্তু কি করবোটা কি? পিচ্ছি মেয়েটার জন্য হিটলারটা আবার ভবিষ্যৎটা নষ্ট করে দিল। আচ্ছা আপনি ঘুমান। আর হাতে ব্যথা পেয়েছেন কি? কথাটা শুনে নিজের অজান্তে খারাপ লাগলো। পিচ্চিটার দিকে তাকাতেই মনে হচ্ছে
একটা পূর্ণিমার চাঁদ। এত সুন্দর কোনো মেয়ে হতে পারে? মুখ দিয়ে রংধনুর আভা বেরোচ্ছে। এ কি, পিচ্চিটা ঠোঁট কেটে রক্ত বেরোচ্ছে। থাপ্পড়টা বোধহয় জোরে লেগেছে। আচ্ছা, তোমার নাম কি? আমাকে বিয়ে করার সময় নাম শোনেননি? আসলে তোমাকে বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না, হিটলারটার জন্য করেছি। এখন নাম কি বলবে? এখন বলে লাভ নেই, বিয়ে করে ফেলেছেন। শোনেন, আমার নাম কারিমা জাহান কথা। আচ্ছা কথা, সরি, তোমার লাগেনি তো? এই যে নাও, টিস্যু দিয়ে রক্তটাকে মুছে নাও। আপনি না বলেছেন আপনি আমাকে স্ত্রী হিসেবে মানেন না? না মানলে আমার জন্য কষ্ট পেতেন না। ওই চুপ করবি? তোকে স্ত্রী হিসাবে কোনো দিন মানি না, আর মানবও না। কাউকে টিস্যু দেওয়া মানে এই নয় যে তাকে বউ হিসেবে মেনে নেওয়া। এই বলেই বালিশটাকে নিয়ে চলে গেলাম সোফাতে। আর একটু থাকলে আমি হয়তো পাগল হয়ে যাব। কই যাচ্ছেন আপনি? জাহান নামে যাচ্ছি। চুপচাপ এখানে শুয়ে থাকবি, নইলে তোকে ফ্লোরে শুয়ে থাকতে দেব। আচ্ছা ঠিক আছে। বাতিটা অফ করে সোফায় শুয়ে ভাবছি, হিটলার আমার জীবনটাকে এভাবে নষ্ট করে দিল। তোবার শুনলে বাসায় এসে আমাকে খুন করবে, নইলে সে নিজে গাড়ির নিচে পড়ে মরবে। বারবার তোবার কথা মনে পড়ছে। দুজন দুজনকে নিয়ে কত স্বপ্ন দেখেছি, আর মাঝখানে হিটলারটা পিচ্ছি মেয়েটাকে বিয়ে করিয়ে দিল। ও, আপনাদেরকে তো পরিচয়টা দেওয়া হয়নি। আমি জিশান আহমেদ রাজ। অনার্স কমপ্লিট করে বাবা মানে হিটলারের হোটেলে খাচ্ছি। হঠাৎ রূপের বাতি কে যেন জ্বালিয়ে দিল। এই পিচ্ছি, কি করছো? কেন, দেখতে পাচ্ছেন না আপনি? আরে কাপড় কেন খুলছো? আমি কাপড় পরে ঘুমোতে পারি না। যত সব। এই কাপড় পরো, আর যদি কাপড় খুলতে দেখেছি তো তোমার যে আমি কি করব? আপনি আপনি না বললেন ঘুমাতে? এত ভারী কাপড় পরে কেউ ঘুমায়? কেউ যদিও বা না ঘুমাই, তুই ঘুমাবি। ঘুমা বলছি। আপনার স্বামী আমাকে কাপড় খুলে ঘুমোতে দেয় না। কথাটা বলতেই মুখটাকে চেপে ধরলাম। এই, তোমার কি হয়েছে বলো তো? এসব কথা কি বাবাকে বলতে হয়? তো কি করব, কাপড় পরে ঘুমোতে পারি না, তাই বাবাকে ডাক দিচ্ছি। বাবা বলেছে যদি কোনো সমস্যা হয় বাবাকে বলতে। আচ্ছা, তাহলে কাপড় খুলে ঘুমাও। কথাটা বলতে দেরি হয়েছে, মেয়েটার কাপড় খুলতে দেরি হচ্ছে না। বুঝিয়ে সুঝিয়ে কোনো রকমে কাপড়টাকে গায়ে রাখতে বলে সে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা নুসরাত দরজা ধাক্কাচ্ছে আর ভাবি ভাবি বলে চিৎকার করছে। নুসরাতের ডাকে ঘুম ভাঙতে চেয়ে দেখি সকাল হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে বালিশটাকে নিয়ে বিছানায় রাখতেই দেখি কথার কাপড় নিচে পড়ে আছে। আল্লাহ, এ কেমন বউ কপালে জুটালে, শাড়ি পরে ঘুমোতে পারে না। এই ওঠো। অন্যদিকে তাকিয়ে কথাটা বললাম, ওই আমি তোর মা। এই বলে জোরে ধাক্কা দিতেই কথার ঘুমটা ভেঙে যায়। কি হয়েছে? কাপড় পরে নাও। এখন আবার বলো না আমি কাপড় পরতে পারি না। আমি সত্যি কাপড় পরতে পারি না, আপনি পরিয়ে দিন। আমি পরতে পারি না? বড় বড় কথা তো বলতে পারো। আমি ছোট না, কাপড়টাই পরতে পারো না। আর হ্যাঁ, কাপড় পরাতে পারলে আমিও তোমাকে কাপড় পরিয়ে দেবো না। নিচেই পরে নাও। বাবা, ও বাবা, আপনার ছেলে আমাকে শাড়ি পরিয়ে দেয় না। আরে আরে, এই পিচ্ছি, চুপ চুপ। এর মাঝেই আমার ফোনটা বেজে উঠল। রিসিভ করে কানে ধরতেই, রাজ, তুমি আমাকে এইভাবে ঠকালে? তুমি কি করে পারলে আমাকে না জানিয়ে বিয়ে করতে? এখন আমার কি হবে? বেঈমান, ধোঁকাবাজ। আমি এখনই সুইসাইড করব। সাথীর মুখে সুইসাইডের কথা শুনে থমকে গেলাম। মনে হচ্ছে কেউ যেন আমার বুক থেকে কলিজাটাকে বের করে নিচ্ছে। কি বলবো কিচ্ছু ভাবতে পারছি না। তারপর সাথীকে বললাম কিভাবে কথার সাথে বিয়ে হয়েছে আমার। সাথীকে বললাম ওই মেয়েকে কেবিনেটে 6 লক্ষ টাকা দিয়ে আগামী 6 মাসের মাঝে ডিভোর্স দিয়ে দেব। এই বলেই সাথীকে একটা পাপ্পি দিয়ে ফোনটাকে রেখে দিলাম। পিছন দিকে তাকাতেই দেখি পিচ্ছিটা আমার পিছনে দাঁড়ানো, চোখ থেকে অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ছে। আমি ফিরে তাকাতেই দৌড়ে রুমে গিয়ে দরজাটাকে লক করে দিল। যাবার আগে বলে গেল সে এই জীবন রাখবে না। আমি যাওয়ার আগে দরজাটাকে লক করে দিল পিচ্ছিটা। খুব ভয় হচ্ছে। দরজার কাছে গিয়ে বললাম, প্লিজ আমার পিচ্ছি বউ, দরজাটা খোলো। আর এমন কথা বলবো না, খুব কষ্ট হচ্ছে। মনে মনে ভাবলাম মা বাবাকে ডাক দিই, পিচ্ছিটা যদি ভুল কিছু করে ফেলে। যখনই মাকে ডাক দেব তখনই পিচ্ছিটা দরজা খুলল। কি বললা? আমি তোমার পিচ্ছি বউ?
তুমি কি করে ভাবলে আমি সুইসাইড করবো? হ্যাঁ, আর ওই শাকচুন্নিটা তোমার সাথে ঘর করবে? আমি তোমায় ছাড়ছি না। তবে আমি সব শ্বশুরকে বলে দিব, বলবো তুমি এক শাকচুন্নিকে বলছো যে তুমি তাকে বিয়ে করবে, আমাকে ডিভোর্স দেবে। আরে না না, মজা করছি। আমার বউটা কত কিউট। হ্যাঁ, মিথ্যা গুছিয়ে বলতে হয়। আমাকে ঠপ দিচ্ছ? আমি বাবাকে ঠিক বলে দিব। প্লিজ কথা বলো না। বলবো না, তবে একটা শর্ত আছে। কিসের শর্ত? আমাকে 5 মিনিট কিস করতে হবে। হোয়াট? কিস? না, লিভ কিস। সম্ভব না, প্লিজ পাগলামি করো না। কি করব? আমি না তোমার বউ? বাসর রাতে কিছু করছো? না বিড়াল মারছো? নাকি অন্য কিছু? একটা বিড়াল ধরে মারলে কি এমন ক্ষতি হতো? ভাবি তো বলে দিল ঠিক মতো বিড়াল মারতে, এখন আবার লিভ কিসও করতে চাচ্ছ না। আমি ছোট বলে ঠকাচ্ছ? আমি বাবাকে সব বলে দিব, বলবো যে তুমি। আচ্ছা বলছি, বাবা, ও বাবা। কথাটা বলার আগেই অনিচ্ছা সত্ত্বেও নিজেকে বাঁচাতে পিচ্চিটার ঠোঁটের সাথে ঠোঁটটাকে মিলিয়ে দিলাম। চোখ জোড়া বন্ধ হয়ে আছে, পিচ্চিটা শক্ত করে জড়িয়ে ধরে আছে ভাই। আমি ছাড়াতে চেয়েও ছাড়াতে পারছি না। হঠাৎ দরজার বাহির থেকে জান্নাত ডাকছে। জান্নাত দরজা ধাক্কা মেরে খোলার সাথে সাথেই কথাকে নিজের কাছ থেকে ছাড়িয়ে নিলাম। জান্নাত, বাবাকে বল আমি অফিস যাচ্ছি। বাসা থেকে বের হয়ে স্বস্তির নিঃশ্বাস নিলাম। পিচ্চিটার হাত থেকে বাঁচলাম। গাড়িতে থাকা অবস্থায় একটা মেসেজ আসলো। মেসেজে লেখা, ইমোতে আসো। ইমোতে গিয়ে দেখি সাথী হাত কেটে পিক দিয়েছে। সাথে সাথেই ফোন দিলাম। কতক্ষণ রিং হওয়ার পর ফোনটাকে ধরল সাথী। এই পাগলি, এমনটা কেউ করে? আমি কাকে নিয়ে বাঁচবো বলো? আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না। কি করব? তোমার বউ হয়ে তোমার বাড়িতে আমার যাওয়ার কথা ছিল। নিজের ভালোবাসার মানুষ অন্যের বুকে, যাকে নিজের থেকে বেশি ভালোবাসলাম, আজ সে আমার না। কেন যে আল্লাহ আমাকে এসব দেখার জন্য বাঁচিয়ে রেখেছে? আমি সত্যি বাঁচতে চাই না রাজ। যে জীবনে তোমাকে পাবো না, সে জীবন রেখে লাভ কি বলো? প্লিজ থামবে তুমি? আমার যে আর সহ্য হচ্ছে না। তুমি আজই বিকেলে প্লিজ আমার সঙ্গে পার্কে দেখা করো। আচ্ছা, 4টায় দেখা করব। এদিকে অফিস শেষ করে 4টেই পার্কের দিকে রওনা দিলাম। পার্কে গিয়ে দেখি সাথী নীল রঙের শাড়ি পরে বসে আছে। সাথীর পাশে গিয়ে বসলাম। বাতাসে সাথীর চুল থেকে মাতাল হাওয়া আসছে। আমার বসা দেখে সাথী আমার দিকেই চেয়ে কেঁদে দিল। সাথীর চোখ থেকে টুপ টুপ করে পানি পড়ছে। মনে হচ্ছে আমার হৃৎপিণ্ড থেকে রক্তকরণ হচ্ছে। সাথীর কুচকুচে কালো চোখ জোড়া চোখের পানিতে লেপ্টে যাচ্ছে। চোখগুলি ফুলে গিয়েছে। হাতের দিকে তাকাতেই কলিজাটা কেঁপে উঠল। সাথীর হাতে ব্যান্ডেজ। বুঝতে বাকি রইল না যে এটা সাথীর পাগলামি। চোখ দিয়ে অনবরত পানি আসছে। কিভাবে ভুলবো 3টে বছরের ভালোবাসা? এই, তুমি কাঁদছো কেন? তুমি না আমার প্রাণ, আর কত কষ্ট দেবে? জানো, যখন শুনেছি তোমার বিয়ে হয়ে গেছে, মনে হয়েছে প্রাণটা কেউ বের করে নিচ্ছে। কত স্বপ্ন দেখেছিলাম তোমাকে নিয়ে, সব আজ শেষ। আমায় একটু বুকে নিবে? সাথীর বলতে দেরি হয়েছে। পাগলিটাকে শক্ত করে জড়িয়ে নিতে একটু দেরি হয়নি। বুকটা কেমন যেন ভেজা ভেজা লাগছে। পাগলিটা চোখের পানিতে গায়ের শার্টটা ভিজে যাচ্ছে। পাগলিটা এমনভাবে জড়িয়ে ধরে আছে, মনে হচ্ছে ছোট্ট বাচ্চা ভয় পেলে যেভাবে আঁকড়ে ধরে, ঠিক সেভাবে জড়িয়ে ধরেছে। এভাবে কিছুক্ষণ জড়িয়ে থাকার পর আমি বললাম, কি হলো? আর কতক্ষণ জড়িয়ে ধরে থাকবে আমায়? সবাই ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে আমাদের দিকে। কি করব? তোমার বুকটাতেই যে আমার ঠাই। জানো রাজ, প্রতি রাতে স্বপ্নে দেখতাম তোমায় নিয়ে, কতটা ভালোবাসতাম তোমায়। কিন্তু আজ তুমি অনেক কাছে থেকে অনেক দূরে। রাজ, আমার কপালে একটা চুমু দিবে? খুব কাছে পেতে ইচ্ছে করছে তোমায়, দাও না। আবারও বুকের মধ্যে টেনে নিয়ে কপালে আলতো করে ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। আচ্ছা রাজ, তুমি না বলেছো ওই মেয়েটাকে ডিভোর্স দিবে? হ্যাঁ। তাহলে আমার মাথা ছুঁয়ে কসম করো ওকে ডিভোর্স দিবে। যদি ডিভোর্স না দাও, তাহলে আমার মরা মুখ দেখবে। সাথীর কথাটা যেন কলিজাতে গিয়ে বিঁধল। নিজের অজান্তেই সাথীর মাথায় হাত রেখে ওয়াদা করলাম কথাকে ডিভোর্স দেব। কথাটা বলার সময় পিচ্চির মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছিল। এদিকে সাথীকে ওর বাসায় পৌঁছে দিয়ে
ফোনটাকে বের করে দেখি 73টা মিস কল। ফোন সাইলেন্ট ছিল, তাই বুঝতে পারিনি। এদিকে সন্ধ্যায় বাসায় এসে দেখি কোথায় কেউ নেই। মা বলল ফ্রেশ হয়ে আসতে। ফ্রেশ হওয়ার জন্য যখনই বাথরুমে দরজায় ধাক্কা দিয়েছি, তখনই একটা জোরে চিৎকার করে উঠল। ও মাগো, ভূত! কথার চিৎকার। কথার দিকে তাকাতেই দেখি পিচ্চিটা শাওয়ার নিচ্ছে, কিন্তু শরীরে কোনো কাপড় নেই। এক দৌড়ে বাথরুম থেকে বের হয়ে সোজা রুমে গিয়ে বসে আছি। কিছুক্ষণ পর দেখি পিচ্চিটা ভেজা চুলে আয়নার সামনে গিয়ে বসলো। শাড়িটা কোনো রকমে শরীরে পেঁচিয়েছে, আমার শরীরটা রাগে ফাটছে। বাথরুমের ঘটনার কথা মনে করে তাকে গিয়ে জিজ্ঞাসা করলাম, ওই পিচ্চি মেয়ে, বাথরুমে শাওয়ার নিলে দরজা লক করতে হয়, সেটা কি তুমি জানো না? নিতে হয়তো, আমি তো জান্নাতকে বলেই দিয়েছি আমি দরজা বন্ধ করে শাওয়ার নিতে পারি না, ভয় হয়। আর ওকে পাহারা দিতে বলেছি যেন কেউ না আসে। মনে মনে বলছি, এই জন্যই তো ডেভিল বোনটা ওয়াশরুমে যেতে দেখে মুচকি মুচকি হাসল। এদিকে পিচ্চিটার দিকে চেয়ে দেখি পিচ্চিরা চোখে কাজল দিতে গিয়ে চোখের নিচে লেপটে ফেলেছে। যতটা রাগ হচ্ছে তার চেয়ে বেশি হাসি পাচ্ছে। এই গোমরা মুখ, হাসো কেন? আমি কি করব? কখনো কোনোদিন সাজিনি, কিন্তু তুমি আমাকে আদর করো না, ভালোবাসো না, তাই আমার লক্ষ্মী ননদিনীটা আমাকে এভাবে সাজতে বলেছে। কিন্তু আমি তো কাজল দিতে পারি না, দিয়ে দাও না, সেদিনের মতো শাড়ি পরিয়ে দাও না। পিচ্চিটার কথা শুনে খুব রাগ হচ্ছে। বাবা যে কি দেখে পিচ্চিটাকে আমার ঘাড়ে চাপিয়েছে। এই পিচ্চি, আরেকবার শাড়ি কিংবা কাজল দিয়ে দেওয়ার কথা বললে ঘর থেকে কিন্তু বের করে দেব। পিচ্চিটা কথা শুনে কান্না করে দিল। হেঁচকে দিতে দিতে বলল, আমাকে তাড়িয়ে দিও না, তুমি তাড়িয়ে দিলে আমি কোথায় যাব? আমার যে কেউ নেই তুমি ছাড়া। আমি রুম থেকে বের হয়ে গেলাম। মা খাবার বেড়ে দিলে যখনই খাবার মুখে দেব ঠিক তখনই বলল, মায়ের কথা শুনে অজান্তেই মনটা খারাপ হয়ে গেল পিচ্চি মেয়ের পাগলামি দেখে। আচ্ছা মা, তুমি বসো, আমি কথাকে নিয়ে আসছি। এই বলে রুমে গিয়ে দেখি পিচ্চিটার ড্রেসিং টেবিলের সামনে বসে কাঁদছে। এই কথা, তুমি খাওনি কেন? স্বামীকে ছাড়া স্ত্রী খায়? আচ্ছা চলো একসাথে খাবো। আর হ্যাঁ, আজকের পর খাওয়ার সময় হলে খেয়ে নেবে, আমার জন্য অপেক্ষা করতে হবে না। না, আমি খাবো না, তুমি একটা পচা, আমাকে আদর করো না। খেতে পারি, তার আগে আমার চোখে কাজল দিয়ে দেবে, কালকের মতো শাড়ি পরিয়ে দিবে। জানো, তোমার স্পর্শ আমার অঙ্গ জুড়ে থাকে, তুমি বোঝো না তোমার স্পর্শে আমি কতটা শিহরিত। নিজের অনিচ্ছা সত্ত্বেও পিচ্চিটা চোখের কাজল এবং শাড়ি পরিয়ে দিলাম। রাতে একসাথে খেয়ে একটা বালিশ আর চাদর নিয়ে ফ্লোরে শুয়ে পড়লাম, পিচ্চিটাকে খাটে শুতে দিয়ে। এদিকে পিচ্চিটা খাটে শুয়ে থাকবার জন্য বললেও ধমক দিতেই সে আর কিচ্ছু বলেনি। এদিকে রাতে ঘুমিয়ে গেছি, হঠাৎ বুকটা ভারী ভারী লাগছে। চোখ খুলতেই ভূত দেখার মতো ভয় পেয়ে গেলাম, কারণ কথা আমার বুকে শুয়ে আছে। চাঁদের আলো জানালার কাজ ভেদ করে পিচ্চিটার মুখে এসে পড়ছে। এত মায়াবী লাগে কেন মেয়েটাকে চাঁদের আলোয়? না দেখলে অজানায় থেকে যেত। হঠাৎ সাথীর কথা মনে হতেই পিচ্চিটাকে বুক থেকে সরিয়ে দেওয়ার জন্য ধাক্কা দিতেই আরো শক্ত করে জড়িয়ে ধরল। এই কি করছো? ওঠো বলছি। কথা ঘুমের মাঝেও চোখ খুলতে খুলতে বলল, আমার স্বামীকে জড়িয়ে ধরে আছি, এতে খারাপের কি? আমার অধিকার আমি আদায় করে নিব। বুক থেকে ছাড়িয়ে কষে একটা থাপ্পড় দিয়ে বলতে লাগলাম, তোকে বলেছি না আমাকে স্বামী না ভাবতে? কেন জড়িয়ে ধরে থাকিস? আমি বলেছি না তোকে ডিভোর্স দিয়ে দেব? কথাটা বলতেই খাটে চলে গেল কথা। আমি আবারও গভীর ঘুমে হারিয়ে গেলাম। এদিকে ঘড়ির কাঁটা 1টা বাজতেই কথা ঘুম থেকে ওঠে। সুন্দরভাবে অজু করে 2 রাকাত নামাজ শেষ করে মোনাজাত ধরে বলতে লাগলো, হে পরওয়ারদিগার, আমার আল্লাহ, তুমি তো সর্বশক্তিমান, তোমার হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, তুমি ছাড়া তো আমার কষ্ট বোঝার মতো কেউ নেই। এই মধ্যরাতে পৃথিবীর সবাই যখন গভীর ঘুমে, তখন তোমার অভাগী বান্দিটা তোমার দরবারে 2টি হাত তুলে ধরেছে। তুমি কি দেখো না আল্লাহ, আমি আমার স্বামীকে কতটা ভালোবাসি? আমার বুক থেকে আমার স্বামীকে তুমি কেড়ে নিও না। তোমার পবিত্র কালাম পড়ে বিবাহ নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছি, এই বাঁধন ছিন্ন করো না, বাঁচবো না আল্লাহ। ও আল্লাহ, আমার স্বামীর পায়ের নিচের জায়গাটুকু আমাকে ভিক্ষা দাও।
পরের দিন সকালে মায়ের ডাকে ঘুম ভাঙল। বাবা আজকে অফিস যেতে না বলে কথাকে কলেজে ভর্তি করিয়ে দিতে বলল। আমি বাবার কথায় না করতে পারি না, তাই অনিচ্ছা সত্ত্বেও ডিস্টার্বকে নিয়ে বাইকে করে রওনা দিলাম। কলেজের গেটে বাইক দাঁড় করানোর সাথে সাথেই যা দেখলাম তা দেখার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না। এখন আমি কি করব ভেবে পাচ্ছি না কিচ্ছু।